আয়োজন আশার বাংলাদেশ, সঙ্গে আছি আমি জাহিদ। 9 ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড 2015। এবারে ডিজিটাল ওয়ার্ল্ডে সফট এক্সপো, ই গভর্নেন্স এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো, ই কমার্স এক্সপো ও বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট কনফারেন্স নিয়ে মোট 5টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার সেক্রেটারি জেনারেল আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এছাড়াও ভিয়েতনাম, মালদ্বীপ, নেপাল ও ভুটানের তথ্য প্রযুক্তি মন্ত্রীরা উপস্থিত থাকবেন এই আয়োজনে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের সভাপতি শামীম আহসান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি আহমেদুল হক ববি। স্বাগত আপনাদেরকে। আমরা প্রথমেই জানতে চাইব যে এই যে একটা আয়োজন চলছে এবং সেখানে প্রায় বিশ্বের নানান দেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এই পুরো পরিকল্পনাটার পেছনের গল্পটা যদি আমরা একটু আপনার কাছ থেকে জানতে পারি বলুন। জি, ধন্যবাদ জাহিদ ভাই, আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে এই যে কম্বিনেশন আজকে দেখতেই পাচ্ছেন স্টুডিওতে, আমি সরকারের তরফ থেকে আছি, আমাদের ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা আছেন, আইটি সেক্টরে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং আইটি সেক্টরকে, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, ববি ভাই এবং শামীম ভাই। এই যে এখানে যেই আপনি স্টুডিওতে যে কম্বিনেশনটা দেখছেন, এটাই হচ্ছে মূল আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের কিন্তু আয়োজনের মূল লক্ষ্য। সেটা হচ্ছে সরকার এবং ইন্ডাস্ট্রি একসাথে মিলে এই দেশটার আইটি সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর নেপথ্যের গল্প যদি আমি বলি, তাহলে আমি বলবো যে 2008 সালের 12ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি মেধা নির্ভর, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য রূপকল্প 2021 ঘোষণা করেন, ঠিক তখন থেকে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের এই রূপকল্প বাস্তবায়নের জন্য আমাদের পরিকল্পনা আমরা পেশ করি। এবং 2009 সালে 6 জানুয়ারি যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকেই কিন্তু আমরা প্রযুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাই। এবং 2009 সালেই বাংলাদেশের ইতিহাসে প্রথম আইসিটি পলিসি কিন্তু প্রণয়ন করা হয়, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় প্রত্যক্ষভাবে উনি উনার দিক নির্দেশনা দিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের সব পর্যায়ে সবাই মিলে একটি আইসিটি পলিসি দাঁড় করানো হয়। এবং সেখানে 306টি করণীয় নির্ধারণ করা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, তাদেরকে ভিন্ন ভিন্ন দায়িত্ব অর্পণ করা হয় এবং সেটাকে সামনে রেখে কিন্তু কাজ চালিয়ে নেওয়া হয়। এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন পর্যায়ে জনগণের তথ্য যে সেবাটা দেওয়া সরকারের তরফ থেকে, সেটি 4500 ইউনিয়নে প্রতিষ্ঠিত করা হয়। সেখানে সাধারণ মানুষের দোরগোড়ায় ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সেবাটাকে স্বচ্ছতার সাথে তাদের হয়রানি মুক্ত করে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এর সাথে সাথে আমাদের যে অর্জনগুলি রয়েছে সরকারের এবং আমাদের আইটি সেক্টরের, প্রাইভেট সেক্টরের, এগুলো আমরা তুলে ধরার জন্য, এটাকে শোকেসিং করার জন্য 2012 সালে প্রথম ইনোভেশন ফেয়ার করা হয় এবং তারপরে 2013 সালে ডিজিটাল ওয়ার্ল্ড এটা শুরু করা হয় সরকারের নিজস্ব নেতৃত্বে। কিন্তু 2014 সালের জুন মাসে যখন আমরা এই আয়োজনটা করি, তখন আমরা মনে করি যে সরকার কখনো তো সরকার তো ব্যবসা করে না, সরকার জনগণকে সেবা দেয় এবং ব্যবসার ক্ষেত্রটাকে তৈরি করে দেয়, জনবলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। তরুণ প্রজন্মকে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, তাহলে সরকারের পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিকে আরো শক্তিশালী করতে হবে। আর সেই কারণে, সেই উদ্দেশ্য নিয়ে 2014 থেকে ডিজিটাল ওয়ার্ল্ড আমরা শুরু করি সরকার এবং আমাদের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে বেসিসের সাথে আমাদের যে সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস অ্যাসোসিয়েশন, তাদের সাথে করে নিয়ে আমরা যৌথভাবে উদ্যোগ গ্রহণ করি। বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাওয়ার গল্প, সেটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরা, সেবা কি কি আছে সরকারের এবং ইন্ডাস্ট্রি কিভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সম্ভাবনা কি কি আছে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশের অগ্রগতির তথ্যগুলো পৌঁছে দেওয়া। এবং বিশ্বের অন্যান্য যেগুলো, ধরেন আমাদের এখন এই মুহূর্তে 30টা দেশে আমাদের সফটওয়্যার রপ্তানি হচ্ছে। আমরা $23 মিলিয়ন আয় করতাম, বৈদেশিক মুদ্রা আয় করতাম আইসিটি সেক্টর থেকে 2009 সালে, সেটি 6 বছরের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে $250 মিলিয়ন। তো এই যে আমরা অর্জন করছি এবং আমরা যে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করেছি যে আগামী 4 বছরে আমরা 10 লাখ
তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করব, $1 বিলিয়ন আইসিটি এক্সপোর্ট করব, এগুলো যদি আমরা অর্জন গুলো করতে চাই, লক্ষ্য পৌঁছতে চাই, তাহলে আমরা একসাথে আমাদের ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টকে একত্রিত করে কাজ করতে চাই। সেই উদ্দেশ্যে নিয়ে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড 2015 9 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 3:30টায় 9 ফেব্রুয়ারি উদ্বোধন করবেন। মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় থাকবেন এবং মিনিস্ট্রিয়াল কনফারেন্স এবারে আমাদের নতুন ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে 6টি রাষ্ট্রের আইসিটি মন্ত্রীরা এবং আমাদের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল হাওলিন ঝা উপস্থিত থাকবেন। আমরা শামীমা হোসেনের কাছে একটু যাব যে এই যে সফটওয়্যারের ক্ষেত্রে যে এক ধরনের বিপ্লব চলছে, সেটা কিন্তু খুব বেশি বলা যায় যে ভিজিবল না, এক ধরনের ইনভিজিবল একটা বিপ্লব, অদৃশ্যভাবেই ছড়িয়ে পড়ছে। এই ক্ষেত্রে বেসিসের একটা বড় ভূমিকা আছে, তারা একটা ক্যাটারপিলার হিসেবে এখানে কাজ করছে। বেসিস সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা কখন বোধ করলো, অথবা এটা আসলে কোন দিক থেকে কমিউনিকেশনটা শুরু হয়েছে? আমার মনে হয় কি, আমাদের আসলে একটা জেনারেশন চেঞ্জের মধ্যে থেকে আমরা দেশটা যাচ্ছে, যেখানে যে দেশের প্রায় 60% মানুষ তরুণ আছে 35 বছরের নিচে। মানে আগে যেমন সরকার চিন্তা করত যে আমরাই সবকিছু করব, আমরা নিজেরা ব্যবসা বাণিজ্য করব, প্রতিষ্ঠান থাকছে, আর প্রাইভেট সেক্টর বা মানুষজন মনে করতে কি যে যা উন্নয়ন, যা প্রবলেম সলভ করে এটা সরকারের একার দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই, আমার কাজ হচ্ছে ভুল ধরা এবং ক্রিটিসাইজ করা। কিন্তু এখনকার তরুণ প্রজন্মরা কিন্তু নিজের ভবিষ্যতের দায়িত্বটা নিজেরা নিতে চায় এবং মনে করে যে আমি সরকার, তারা মনে করে যে আমি দেশ, এবং এটার উন্নয়নের যে ভালো দিকটা, সেটা সফলতা যে আমি নেব, ব্যর্থ হলে এটা সমান দায়িত্ব কিন্তু আমাদেরই। সো আমাদের ওই মানসিকতার চেঞ্জের মধ্যে দিয়ে আসলে আমরা সরকারি এবং বেসরকারি খাত একসাথে ক্রিটিসাইজ না করে আমরা একটা যে কমন গোল, যে 2021 সালে আমাদের ডিজিটাল বাংলাদেশ অর্জন করতে হবে, পৌঁছতে হবে, সেই লক্ষ্যকে কাজে সামনে নিয়েই আমরা একসাথে কাজ শুরু করি। এবং বেসিস আমরা সফটওয়্যার, ই কমার্স, বিজনেস প্রসেস আউটসোর্সিং, এই সবগুলো ক্ষেত্র নিয়ে আমাদের মেম্বাররা কাজ করে। এবং আমরা এই ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা 5 বছরে একটা স্বল্পমেয়াদী গোল দিয়েছি, যেটা আমাদের 2021 সালের লক্ষ্যকে অর্জন করতে সহায়তা করবে। এবং আমরা অনেক সাফল্য কিন্তু পেয়ে গেছি। আপনি দেখেন, অ্যাকসেঞ্চারের মতো গ্লোবাল কনসাল্টিং ফার্ম বাংলাদেশে তারা বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার স্থাপন করেছে। স্যামসাং বাংলাদেশে তাদের R&D সেন্টার স্থাপন করেছে। এবং আপনি যে কোনো কোম্পানির নাম বলেন, মাইক্রোসফট, ডেল, ওরাকেল, এদের প্রত্যেকের অফশোর ডেভেলপমেন্ট বা আউটসোর্সিং কাজ কিন্তু বাংলাদেশে হচ্ছে। সো এখন এটি কার্নি, যারা গ্লোবাল কনসাল্টিং ফার্ম, তারা বাংলাদেশকে প্রথম 50টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, 26তম। এবং কস্ট অ্যাট্রাকটিভনেস এবং গভর্নমেন্ট সাপোর্টের দিক থেকে তারা পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশকে 1 নম্বর আইটি ডেস্টিনেশন হিসেবে চিহ্নিত করেছে। একইভাবে গার্টনারও বাংলাদেশকে প্রথম 30টি দেশের মধ্যে চিহ্নিত করেছে। তো এখন পৃথিবীর অন্যান্য বড় বড় সংস্থাগুলো কিন্তু বাংলাদেশকে তারা স্বীকৃতি দিচ্ছে। একইভাবে শুধু বেসরকারি খাত যে এগিয়ে যাচ্ছে তা না, সরকারের যে এই আইসিটি ডিভিশন বা প্রাইম মিনিস্টার অফিসের সফলতার কারণে গত 1 বছরে 3টা আন্তর্জাতিক সর্বোচ্চ অ্যাওয়ার্ড বাংলাদেশ পেয়েছে। এবং 2টা অ্যাওয়ার্ড জুনায়েদ আহমেদ পলক ভাই উনি সরকারের পক্ষ থেকে গ্রহণ করেছেন, এবং আরেকটি অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় গ্রহণ করেছেন। এবং এগুলো ওয়ার্ল্ড আইটি অ্যাসোসিয়েশন, ইউনাইটেড নেশনস এবং সাউথ অ্যাওয়ার্ড। সো এখন সময় এসেছে যে সরকার যে একটা ইনোভেটিভ কাজ করছে, পৃথিবীর অন্যান্য দেশগুলো সেগুলো রেপ্লিকেট করা শুরু করেছে। অন্যান্য দেশ, আফ্রিকার দেশগুলো এবং এশিয়ার দেশগুলো বাংলাদেশে আসছে যে দেখতে যে কিভাবে বাংলাদেশ এই গত 6 বছরে এত উন্নতি করেছে। এবং সেটাই আমরা শেয়ারিং করব। এই যে ডেস্টিনেশন হিসেবে আমরা এক প্রথম পছন্দ, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কেমন? আমরা তো আমাদের এখানে আসলে আমরা তাদেরকে কি ধরনের সার্ভিস দিতে পারবো, সেখানে আমাদের প্রস্তুতিটা কেমন? আমাদের মনে হয় কি 5 ধরনের একটা সার্ভিস থাকে, এটা 5টা পিলার একটা সেক্টরের। হ্যাঁ, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স। সেক্ষেত্রে আইসিটি ডিভিশনের LICT একটা প্রজেক্ট আছে, সেখানে প্রায় 34,000 লোক তৈরি হবে এই আগামী 3 বছরে। এবং একই সাথে আরেকটি প্রজেক্ট এডিবির সাথে করছি আমরা, সব মিলে 54,000 নতুন লোক তৈরি হবে। সো হিউম্যান রিসোর্সের অ্যাবান্ডেন্ট সাপ্লাই থাকছে। দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্সিং, ভেঞ্চার ক্যাপিটাল এবং অন্যান্য ফাইন্যান্সিং। বাংলাদেশ ব্যাংকের একটা EF প্রকল্প আছে, কিন্তু গত 4-5 বছরে জনাব সজীব ওয়াজেদ জয়, আইসিটি প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা বিদেশে, ইউরোপ, আমেরিকায় রোড শো করাতে
অলরেডি ফিনক্স ভেঞ্চার ক্যাপিটাল, একটা সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান, $200 মিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে এবং আগামী 5 বছর আমরা মনে করি $1 বিলিয়ন মতো বাংলাদেশে আইসিটি সেক্টরে ইনভেস্টমেন্ট আসবে। এটা 2 নম্বর পিলার। 3 নম্বরে থাকছে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমার মনে হয় মন্ত্রী মহোদয় আরো বলবেন যে কালিয়াকৈর হাইটেক পার্ক সহ সারা বাংলাদেশে কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইন্টারনেট প্রাইস 70,000 ছিল 1 Mbps, সেটাকে এখন 1200 টাকা 1 Mbps এ নামিয়ে আনা হয়েছে। আর চতুর্থ থাকবে হচ্ছে মার্কেটিং ব্র্যান্ডিং, ওই জায়গায় আমাদের আরো এগিয়ে আসতে হবে। আমাদের মনে হয় যে ওখানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, মিনিস্ট্রি অফ কমার্স থেকে আরো ইনভেস্টমেন্ট দরকার। আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক দামি একটা হীরা নিয়ে বসে আছি, বালিশের তলায় প্রতিদিন দেখি এবং প্রতিদিন মুছছি, কিন্তু পৃথিবীর মানুষকে জানানো হচ্ছে না। তো এখন আমাদের সেই জায়গায় জানাতে হবে। পঞ্চম, পলিসির দিক থেকে কিন্তু সরকার অনেক দূর এগিয়ে আছে। 5 বছরের জন্য ট্যাক্স এক্সেমশন এবং অন্যান্য ইম্পোর্ট ডিউটি জিরো এবং এক্সপার্টদের জন্য স্যালারিতে ট্যাক্স নাই, এই ধরনের অনেকগুলো সুবিধা প্যাকেজ করা হয়েছে। সো এই 5টা মিলে বাংলাদেশ হচ্ছে এখন ইনভেস্টমেন্টের জন্য এবং স্পেশালি আইসিটিতে পৃথিবীর মধ্যে শীর্ষের মধ্যে পৌঁছে গেছে। আমিদুল হক ববি, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই সেক্টরটি যেখানে আপনি কাজ করছেন, কল সেন্টারের কিন্তু একটা মানে পৃথিবীর যে আসলে মানে ফিজিক্যাল দূরত্ব অনেক কমে গেছে, সেটার একটা বড় উদাহরণ হচ্ছে কল সেন্টারগুলি। যে পৃথিবীর নানান জায়গা থেকে মানুষ সার্ভিস একটা দেশ থেকে অন্য দেশ থেকে হয়তো সার্ভিস প্রোভাইড করতেছে, যেগুলি আমাদের এখানে এখনো বলবো যে সাধারণভাবে খুব বেশি পরিচিত না। আমরা প্রথমে একটু পরিচিতই হতে চাই। কল সেন্টারটা কিভাবে কাজ করে, কোথায় তাদের ক্লায়েন্ট, কোথায় তারা সার্ভিস দেয়? ধন্যবাদ। শামীম কিছুক্ষণ আগে কথা বলছিল যে বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং, এটার মধ্যে একটা পার্ট হলো ভয়েস বেসড। আমরা যে দেখি যে একটা যদি উদাহরণ দেই, আমেরিকায় একটা 100 তলা বিল্ডিং এর মধ্যে 30 তলার মধ্যে যদি ওদের কল সেন্টার থাকে, যেখানে ওদের কাস্টমাররা ফোন করছে, ওই ধরেন 1000 মিটারের একটা ফাইবার অপটিক্স থেকে আমরা যদি 3000 কিলোমিটার এখানে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি ওয়ার্ল্ডটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর এখানে যেটা হচ্ছে যে আমরা কাজটা ওই দেশে না যে কাজ করে আমরা এই দেশে করতে পারছি। তো আমরা যেটা কয়েকটা জিনিস দেখেছি, যেটা হলো যে আমাদের এখন ক্লায়েন্ট আসছে আমেরিকার থেকে, ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে। যেটা দেখেছি অনেকে বলছে ইংলিশ আমাদের ছেলেমেয়েরা কি পারবে কিনা। আমরা বলি সেটা হলো যে আমাদের দেশে যদি ছেলে মেয়েদেরকে আমরা দেখি যে 2 সপ্তাহের মধ্যেই ওদের অ্যাকসেন্ট নিউট্রালাইজেশন করাটা খুবই সম্ভব, কোনো অসুবিধা নেই। আর আমাদের দেখি যে আমরা যদি ইন্ডিয়ান ভয়েসটা যদি দেখি, আমরা ওইখানে ওরা এখন খুব বেশি পছন্দ করে না আর কি। এটা হলো একটা। আর আরেকটা হলো যে আমাদের ইয়াং পপুলেশন, এটা মেইনলি দেখতে হয় যে ওরা আসতে চায় যে দেশে ইয়াং পপুলেশন ইজ হিউজ। আমরা জানি যে 2030-এ মানে 65% ইয়াং ছেলেমেয়েরা আসছে। তো সেখানে ওরা এই একটা ভিতর থেকে যে আসছে, যে আমরা দেখছি 2 লক্ষ ছেলেমেয়েদের কাজ আমরা 4-5 বছরের মধ্যে আমাদের বিপিও সেক্টরের মধ্যে নিয়ে আসতে পারবো। তো তার সাথে সাথে আরো 6 লক্ষ ছেলেমেয়েদেরকে আসতে হবে। সো এটা একটা কাজের, আর এটা মিডল ইনকাম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা দেখা যায় যে জব ক্রিয়েশনের জন্য একটা মিডল ইনকাম। যে 2 থেকে 3 বছর চাকরি যদি এরা করে, আমরা দেখতে পাচ্ছি যে $500 থেকে $600 পার মান্থ এটাকে ইনকাম দিতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো যে এই ইয়াং ছেলে মেয়েদেরকে যে চাকরিতে আপনারা দিচ্ছেন, ফর এভরি ডলার আমরা দেখেছি স্টাডি করে যে সিটিতে এখানে 11 টাইমস দ্য মাল্টিপ্লায়ার এফেক্ট হয়। সেটা হলো যে আমাদের দেশের ইকোনমি একটা মাল্টিপ্লায়ার এফেক্টের একটা ভেলোসিটিটা বাড়ে আর কি। যেটা বলতে চাচ্ছি যে তারা যে রেস্টুরেন্টে খাচ্ছে, তারপরে টেলিভিশন কিনছে, ভালো টেলিফোন কিনছে, এইগুলি আমাদের ডিমান্ডটা ক্রিয়েট করবে। and that is the biggest challenge that we have and I think the opportunity. কল সেন্টার পরিচালনার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের সুবিধা আমাদের কেমন আছে? আমার কাছে যেটা এখন আছে যে আমাদের গভর্নমেন্ট বিটিআরসি 2008-এ একটা লাইসেন্সিং করেছে, চলো ভয়েস ওভার আইপি আমাদের লাইসেন্স হলে আমরা ইউজ করতে পারি। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে লাইন খুব ভালো। আমরা কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকায়, ইউকেতে ছেলেমেয়েরা টেলিসেলস করছে, আমরা কাস্টমার সার্ভিস দিচ্ছি। কিছুক্ষণ আগে প্রতিবন্ধীর সাথে কথা হচ্ছিল যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স
বিদেশে আমেরিকান বড় বড় যারা আছে সিইও, এদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এখান থেকে দেওয়া হচ্ছে। আমি জানি আমাদের আরেকটা মেম্বার আছে, তার এখানে ম্যাকডোনাল্ড দোকান যেগুলি আছে ওখানে আবার 40টা ম্যাকডোনাল্ড এখান থেকে সিসিটিভি দিয়ে ওরা এখান থেকে ম্যানেজ করছে। এখানে আমরা তো যেসব আমরা দেখি যে সব সেক্টর থেকে যে ব্যাক অফিসের কাজগুলি আমরা এখন করতে পারি। এখন আমরা আরেকটা দেখতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের গভর্নমেন্ট, যেগুলো আগে বলা হচ্ছে ইজ ভেরি বিগ পার্টনার। আমাদের দেশের মতো জায়গায় 60% ডিমান্ড কিন্তু আসবে গভর্নমেন্টের থেকে। আইসিটি পলিসির মধ্যে হয়েছে যে এখন গভর্নমেন্ট আমাদেরকে প্রাইভেট সেক্টরের সাথে কাজ করার জন্য, যে আমাদেরকে কিন্তু প্রাইভেট সেক্টরকেও ডেভেলপ করা হচ্ছে। গভর্নমেন্টও যেরকম ডেভেলপ হচ্ছে A2I দিয়ে, যেরকম সব মিনিস্ট্রি উপজেলা করা হচ্ছে, সেরকম আমাদের প্রাইভেট সেক্টরকেও সাপোর্ট দিচ্ছে। যেরকম শামীম ভাই কিছুক্ষণ আগে বলল যে ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্সেস, এইগুলি সব আসছে। আমরা একটা বিরতিতে যাব। বিরতি থেকে আসার পরে পলক ভাই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে ডিমান্ড তৈরি হয়েছে এবং সাপ্লাই সাইডেও অনেক কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে, A2I প্রজেক্ট থেকে তথ্য বাতায়ন করা হয়েছে, কিন্তু মানুষের সঙ্গে এটার যোগাযোগটা পুরোপুরি স্থাপন হচ্ছে কিনা বা স্থাপন হওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করছেন, যাতে মানুষ জানে যে এই জায়গাটায় গেলে, কারণ ওই তথ্যটা যতক্ষণ পর্যন্ত ইউজারের কাছে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে বিশাল তথ্য ভান্ডার, এটা আমাদের আনইউজ থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে। একটা বিরতির পর আসার বাংলাদেশে যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি একটু। অসংখ্য তথ্য ভান্ডার তৈরি করা হয়েছে, সেই ভান্ডারগুলি যাদের জন্য ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে তাদের কাছে এই তথ্যটি পৌঁছে দেওয়া যায়, তাদের জন্য এই সুযোগ সুবিধাগুলি আছে, সেই কাজটি কিভাবে করা হচ্ছে এবং এটা এটা খুবই চমৎকার প্রশ্ন। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্বের যেগুলো উন্নত দেশ আছে যারা এখন আইসিটি সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছে, ধরেন ইউরোপ, আমেরিকা বা এশিয়া, চায়না বা ইন্ডিয়া, সাউথ কোরিয়া, তারা কিন্তু আসলে শহর থেকে উন্নয়নটা শুরু করেছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু বটম আপ পলিসিটা নিয়েছেন। আমরা 2009 সালে যখনই আমরা সরকারের দায়িত্ব নিয়েছি তখন থেকে কিন্তু আমরা বাংলাদেশটার যে উন্নয়নের বিষয়টি, এটি কিন্তু শহর এবং গ্রামের মধ্যে যেন কোনো প্রযুক্তি বৈষম্য না থাকে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছি। এবং এই 4500 ইউনিয়ন ডিজিটাল সেন্টারে তারা কিন্তু একটা করে ছেলে এবং একটা করে মেয়েকে সেখানে প্রথমে নিয়োগ দেওয়া হয়। তো তখন কিন্তু ইন্টারনেট ইউজারের সংখ্যা ছিল 15-20 লাখ, কিন্তু এখন সেটা এই 6 বছরে সরকারের সেবা পাওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে যে ইন্টারনেট ভিত্তিক যে পেশাজীবীর সংখ্যা বৃদ্ধি হওয়া, কর্মসংস্থান তৈরি হওয়া, এর ফলে এখন এই ইন্টারনেট ইউজারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,30,00,000। মানে এটা কিন্তু যে বৃদ্ধির যে প্রবৃদ্ধি, মানে বৃদ্ধির হার, এটা কিন্তু খুবই বেশি। এবং এর ফলে আমরা লক্ষ্য করছি যে আমাদের, আপনি যেটা বলছেন যে অনেক তথ্য আমরা অ্যাভেলেবল করেছি, এটাও যেমন সত্যি, সেরকম এটাও সত্যি যে আমাদের ইন্টারনেট ইউজারদের জন্য আরো বেশি করে বাংলায় কন্টেন্ট আমাদের আর কি অ্যাভেলেবল করা দরকার। তো সেটাও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, A2I প্রজেক্ট, এটি আইসি ডিভিশন, বিসিসি এবং বেসিস মিলে আমরা যে 25,000 ওয়েবসাইট আমরা তৈরি করেছি এবং সেটি একটি সরকারি ওয়েবসাইটে এসছে। এবং গত 23শে জুন মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় উনি এই গভর্নমেন্ট ওয়েব পোর্টালটি উদ্বোধন করেছেন। এটি হচ্ছে সারা বিশ্বের মধ্যে সরকারি সর্ববৃহৎ ওয়েব পোর্টাল। এবং গত আপনার 5ই ফেব্রুয়ারি মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় সারা বাংলাদেশে একসাথে 18,132টি ট্যাব দিয়েছেন সরকারি কর্মকর্তাদেরকে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইন্টারনেটটাকে সর্বত্র পৌঁছে দেওয়া, ইন্টারনেটটাকে সুলভ করা এবং সহজলভ্য করা, এর ফলে কিন্তু ইন্টারনেট ইউজার বাড়ছে এবং ইন্টারনেটের অ্যাক্সেসটা যত বাড়ছে তত বেশি এই যে আমরা কন্টেন্ট ডেভেলপ করছি, এই যে বিভিন্ন ওয়েবসাইট করছি, বিভিন্ন পোর্টাল করছি, মোবাইল অ্যাপ্লিকেশন আমরা করছি, আইসিটি ডিভিশন 600 মোবাইল অ্যাপ্লিকেশন করছি, কারণ যেহেতু মোবাইল ফোন সবার হাতে হাতে এবং এই 12,03,00,000 মোবাইল সাবস্ক্রাইবারের মধ্যে 1,08,00,000 3G সাবস্ক্রাইবার আছে। স্মার্টফোন প্রায় মনে হয় এরকমই 1,00,00,000 হয়ে গেছে। তো ফলে আমরা লক্ষ্য করছি যে এখন ওয়েবসাইট ব্রাউজ করার পাশাপাশি মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে মোবাইল অ্যাপ্লিকেশনে
কোনো তথ্য জানা অথবা কোনো সেবা গ্রহণ করা। সেই জন্য আমরা আইসিটি ডিভিশনের তরফ থেকে আমরা 600 মোবাইল অ্যাপ্লিকেশন, যার মধ্যে 300 থাকবে সরকারের বিভিন্ন সেবা এবং 300 থাকবে বেসরকারি পর্যায়ে সংস্থার বিভিন্ন সেবা, এগুলো নিশ্চিত করা। তো এইটার মাধ্যমে যেটা হবে যে সরকারের কোন কোন সেবাগুলো আছে এগুলো মোবাইল অ্যাপ্লিকেশনে যখন অ্যাভেলেবল থাকবে তখন কিন্তু খুব সহজেই তারা সেটা পেতে পারবে। জনগণের আরো কাছে যাওয়ার জন্য আমরা মোবাইল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একটার পর একটা ডেভেলপ করছি। পাশাপাশি আমি বলবো যে আমরা অতি সাম্প্রতিক সময়ের মধ্যে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যেটা হচ্ছে পিপলস কল সেন্টার। আপনি জানেন যে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে এই যে হেল্পলাইন থাকে, হটলাইন থাকে, যেখানে একটা নাম্বারে ডায়াল করেই সবগুলো সেবা সম্পর্কে জানা যায় এবং সেগুলো বোঝা যায়। তো আমরা প্রাথমিকভাবে ধরুন দুর্ঘটনায় কেউ কবলিত হলো কিংবা কোনো স্বাস্থ্য সেবা দরকার অথবা নিকটস্থ কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র অথবা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস অথবা কোনো ইন্টারনেটে কি কি অ্যাভেলেবেল আছে আমাদের জন্য, এগুলো কিন্তু আমরা ওই কল সেন্টারের মাধ্যমে একটা ডায়াল করে একটা নাম্বারে ডায়াল করে সরকারের এবং অন্যান্য যে কোনো সেবাগুলো তারা কিন্তু সহজে জানতে পারবে, যেটা আপনি সহজে জানার কথা বলছেন। আর একটা বিষয় আছে এখানে, আমরা চেষ্টা করছি যে এই যে ইন্টারনেটটাকে সহজ মূল্যে, সুলভ মূল্যে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে ইস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি নামে একটা বড় প্রকল্প আমরা হাতে নিয়েছি, যার মাধ্যমে 2017 সালের মধ্যে আমরা সারা বাংলাদেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত আমাদের কানেক্টিভিটি পৌঁছে যাবে। এই ইন্টারনেটের যে ইউজার, এটা বাড়লো কেন? অনেকেই অনেক সময় বলেন যে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা, মোবাইলের সংখ্যা এটা বৃদ্ধি হচ্ছে, এখানে সরকারের কি সাফল্য, সরকারের কি অবদান? আমি তাদের জন্য বলতে চাই যে একটা যুগোপযোগী যদি নেতৃত্ব একটা সরকারের শীর্ষ পর্যায়ে না থাকে এবং আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে যদি সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু দেশ এগিয়ে যেতে পারে না। আমরা 90-এর দশকে কিন্তু বিনামূল্যে সাবমেরিন কেবলের কানেকশন পেয়েছিলাম, কিন্তু সেই সময় যিনি সরকার প্রধান ছিলেন, তৎকালীন বিএনপির যিনি সরকার প্রধান ছিলেন খালেদা জিয়া, ওই সময় কিন্তু উনি সাবমেরিন কেবলের যেই সুবিধাটা এটা কিন্তু উনি বুঝতে না পারার কারণে ওই সময় উনি বিনামূল্যে সংযোগটা নেন নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যিনি উপদেষ্টা এখন, জনাব সজীব ওয়াজেদ জয়, উনি যেহেতু নিজেই একজন আইটি বিশেষজ্ঞ এবং উনার এই তথ্য প্রযুক্তি সম্পর্কে উনার স্পষ্ট ধারণা রয়েছে এবং একজন দূরদর্শী নেতা, সেই কারণে কিন্তু আমরা ইন্টারনেটের দামটা যেখানে 70,000 টাকা ছিল 1 MBPS, সেটাকে 5 দফায় কমিয়ে 1200 টাকায় করা হয়েছে। ফলে কিন্তু এখন ইন্টারনেটটা সহজলভ্য করা হয়েছে। এবং আমি বলবো যে এই উদ্যোগগুলি গ্রহণের ফলেই কিন্তু আমরা সহজে জনগণকে জানাতে পেরেছি এবং জনগণের যেহেতু তৃণমূল পর্যায়ের এই যে ডিজিটাল সেন্টারগুলো প্রতিষ্ঠা করা, যেখানে একটি জমির পর্চা নেওয়ার জন্য আগে 60 কিলোমিটার 100 কিলোমিটার দূরে যেতে হতো এবং শত শত হাজার হাজার টাকা খরচ করতে হতো, আজকে কিন্তু জনগণের দোরগোড়ায় সেই সেবাটাই সরকার পৌঁছে দিচ্ছে। ফলে জনগণকে আর জানতে হচ্ছে না, জনগণ যেখানে বের হচ্ছে বা যেখানে যাচ্ছে সেই গ্রোথ সেন্টারগুলোতে যখন ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে তখন কিন্তু জনগণের সহজেই সেই প্রযুক্তির সাথে সংযোগটা ঘটানো সহজ হয়ে যাচ্ছে। শামীম আহসান, আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইব যে বেসিস এই ক্ষেত্রে যে সরকার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে সেইটা একটা সুযোগ তৈরি করছে প্রাইভেট সেক্টরের জন্য। এই সুযোগটা নেয়ার ক্ষেত্রে এটা আপনাদের সংস্থাটা শুধুমাত্র মানে ব্যবসায়িক কমিউনিটির সংস্থা হলেও এই সুযোগটা নেওয়ার ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে যাতে একটা মানুষ এই সুযোগ নিতে পারে সেই ক্ষেত্রে আপনারা রিচ করার কোনো পরিকল্পনা বা কোনো প্রকল্প আপনাদের আছে কিনা বা বিষয়টা আমরা একটা বিরতির পরে আমরা নিই এই প্রশ্নটা। আমরা আশার বাংলাদেশে নিচ্ছে কি ফিরছে $1 billion বেশি ট্রানজাকশন করছে এবং এই বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তারা ইনভেস্ট করছে এবং বিল গেটস বলছে যে এরকম রেভলিউশন আর কোন দেশে এসে দেখে নাই, এই বাংলাদেশে যেভাবে মোবাইল পেমেন্টের বিকশিত হচ্ছে। একইভাবে এই যে সরকার একটা গত বছর অর্থমন্ত্রী আগামী 5 বছরের জন্য ট্যাক্স এক্সেমশনের একটা ঘোষণা দিয়ে দিলেন, সাথে সাথে এই জনাব সজীব ওয়াজেদ জয়, জুনায়দ পলক ভাই তারা সিলিকন ভ্যালিতে গেলেন, বেসিসের সাথে $200 মিলিয়ন ইনভেস্টমেন্ট বাংলাদেশে চলে আসলো। সো এইভাবে সরকারের এক একটা পলিসি কিভাবে একটা নতুন দিগন্তের উন্মোচন করে এর এক্সাম্পলের শেষ নাই। এবং এই যে আজকে আমাদের দেশের কোম্পানিগুলা রিফ সিস্টেমস, টাইগার আইটি, নিউজক্রেট হচ্ছে প্রায় $60-70 মিলিয়ন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড রেজ করেছে, ওয়ার্ল্ডের নাম্বার 1 কন্টেন্ট অ্যাগ্রিগেটর কোম্পানি। রিফ সিস্টেমস ওয়ার্ল্ডের নাম্বার 1 ভিওআইপি সলিউশনস কোম্পানি।
টাইগার আইটি ওয়ার্ল্ডের টপ 3টা বায়োমেট্রিক সলিউশনস প্রোভাইডার কোম্পানি হয়ে গেছে। তো এটা কিন্তু প্রায় $100 মিলিয়ন কোম্পানি হয়ে গেছে এবং নেক্সট 5-7 বছরে ওরা $1 বিলিয়ন কোম্পানি হবে। সো আমাদের মিলেনিয়াম সফটওয়্যার কোম্পানি বাইরে ব্যাংকিং সফটওয়্যার দিচ্ছে, সাউথটেক বাইরে সফটওয়্যার দিচ্ছে, বিজনেস অটোমেশনের সফটওয়্যার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিউ ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই জন্য ইন্ডিয়া সারা দেশকে দিচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়াতে সফটওয়্যার দিচ্ছে। এবং আপনি যদি ধরেন যে 5 বছর আগে আমাদের একটা সফটওয়্যার ইন্ডিয়া থেকে নিতে গেলে যেখানে 10 লাখ টাকা লাগতো, আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা ডেভেলপাররা তারা সেটা 1 লাখ টাকা দিতে পারছে। তো এটা তো একটা অনেক বড় ব্যাপার। এবং কর্মসংস্থানের জায়গায় আমাদের কিন্তু যেটা আমরা বলেছি এইটা গেল আপনার ধরেন সফটওয়্যার ক্ষেত্রে, এবং আরেকটা জায়গা যেটা আমাদের পুরো ওয়ার্ল্ডে আমাদের পজিশন, মানে আমরা 3rd পজিশনে আছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ কিন্তু 4 লাখ আমাদের ছেলেমেয়েরা তারা কিন্তু ওডেস্ক এবং ইল্যান্সে তারা নিবন্ধিত, এবং প্রায় $21 মিলিয়ন আমরা ফ্রিল্যান্সিং থেকে আয় করছি। এবং সেই জন্যই আমাদের আইসি ডিভিশন ইতিমধ্যে একেবারে রাজধানী ঢাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত আমাদের তরুণ তরুণীদেরকে আগামী 2 বছরে আমরা 55,000 ফ্রিল্যান্সার আমরা তৈরি করব, যেটা আর কি বেসিক আইটি ট্রেনিং এবং ফ্রিল্যান্সার তৈরি করার জন্য 15 দিনের দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং, একটা পুরো আমরা কর্মসূচি গ্রহণ করেছি প্রকল্প, যেটা আগামী 2 বছরে আমরা 55,000 ফ্রিল্যান্সার তৈরি করব। এবং আমাদের এই যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ভিত্তিক, উপজেলা ই সেন্টার ভিত্তিক, জেলা ই সেন্টার ভিত্তিক আমরা যে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং সেন্টারে রূপান্তর করার চেষ্টা করছি, এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের যে হাইটেক পার্ক কালিয়াকৈর, এবং আমরা প্রতি বছরে প্রায় 10,000-এর বেশি আইটি ইঞ্জিনিয়ারকে পাচ্ছি, তাদেরকে আরো আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করার জন্য আমরা কিন্তু লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, ইমপ্লিমেন্ট অ্যান্ড গভর্নেন্স নামে একটা প্রকল্প হাতে নিয়েছি, যেখানে আগামী 3 বছরে 34,000 এই আইটি এবং আইটিএস গ্র্যাজুয়েটদেরকে আমরা তাদেরকে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় কোম্পানির জন্য এবং দেশীয় যেগুলো বড় বড় কোম্পানি আছে তাদের জন্য আমরা তৈরি করছি। ফলে আমি বিশ্বাস করি যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে বেসিস যে ভিশনটা দিয়েছে এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 2021, এটি আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা সেটা অর্জন করতে পারবো। আমরা ববি ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কল সেন্টারগুলি প্রতিষ্ঠা হয়, এগুলি কিভাবে কানেক্ট করতে পারে, এই চ্যালেঞ্জটা কিভাবে আপনারা? এখানে যেটা আছে যে ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট খুব হাই, বিকজ এখানে আমাদের ফুল সেট আপটা করতে হয়, ছেলে মেয়েদেরকে হায়ার করে ট্রেন আপ দিতে হয়। আগে আমরা যখন স্টার্ট করেছিলাম 6 মাস লাগতো এটা ট্রেন করতে, এখন এটা খুব আস্তে আস্তে কমে কমে এসে 3 মাসে। কিছুদিন আগে আমরা টপ ট্রেনিং আর্নেস্ট এন্ড ইয়াং এখন টপ আপ ট্রেনিংটা করছি ডিভিশন। এটা মেইনলি দরকার হয়েছে যে ওদেরকে একটা দক্ষতা দিয়ে আমরা যেন হায়ার করে ট্রেন আপ করতে পারি। তো আমাদের ইউনিভার্সিটি এখন খুব দরকার তাদের কারিকুলাম একটু চেঞ্জ করে, এটা তো সবসময় আমাদের সম্ভব না এই ট্রেনিং দেওয়ার জন্য। গত 31শে জানুয়ারি যেটা আর্নেস্ট এন্ড ইয়াং এর সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি আইসি ডিভিশন, সেখানে যেটা বই বলছিলেন যে 34,000 আমরা যে দক্ষ জনশক্তি তৈরি করছি আগামী 3 বছর করব, যেটা শুরু হয়েছে, সেখানে কিন্তু 60% ছেলেমেয়ের কর্মসংস্থানের নিশ্চয়তা আর্নেস্ট এন্ড ইয়াং দিয়েছে। এবং যেটা বলছিলাম যে 40টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যাররা কিন্তু ওই দিন ছিলেন, মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ চৌধুরী সহ আরো 40টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যাররা ছিলেন, এবং তাদের সাথে আমাদের যে মতবিনিময় হয়েছে, ফলে আমরা যেটা এখন করছি আগামী 3 বছর, যে একটা ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েশনের পরে আমরা তাদেরকে টপ আপ করছি, কিন্তু আমরা চাচ্ছি যে ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে কোর্সের মধ্যেই কিছু পরিবর্তন আনা, যেন তারা গ্র্যাজুয়েশনের পরেই তারা মানে কর্মসংস্থানের জন্য তৈরি হতে পারে, তাদের আর টপ আপের প্রয়োজন না হয়। আমি এখানে একটা অ্যাড করতে চাই, একটা মিলেনিয়াম সফটওয়্যার কথা বলছে, ওটা হলো ইসলামিক সফটওয়্যারের উপরে, ব্যাংকিং সফটওয়্যারের উপরে, যেটা মালয়েশিয়াতে সাথে। আরেকটা কোম্পানি আছে যেটা অগমেটিক্স, ওরা এবারে আসবে, ওরা ফার্স্ট গুগল গ্লাসের ফার্স্ট অ্যাপ্লিকেশন বাংলাদেশে ডেভেলপ করেছে এখানে। সেও থাকবে কিন্তু আমাদের ডিজিটাল আসছে, ইয়াং একটা ছেলে ইয়ান শাকিল। তো ওদের জিনিসগুলো একটা ডক্টর আর একটা পেশেন্টের ইন্টারাকশন, লাইভ ইন্টারাকশন, সেটা হবে। তো এখানে ওরা দেখছে যে নেক্সট 5 ইয়ার্সে ওরা 7 থেকে 8,000 ছেলে মেয়েদের কর্মসংস্থান করবে। এখানে আমাদের গুগল বিজনেস সাপোর্ট গ্রুপ আছে, এবং এখানে গুগলের আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের ছেলেমেয়েরা গুগলে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ভালো ভালো পজিশনে আছে। ফলে এখন কিন্তু আমাদের ছেলে মেয়েদের কিন্তু লক্ষ্য অনেক
অনেক উঁচুতে। এবং আমরা চাই যে আমাদের দেশের যেই সরকারের যে পলিসি সাপোর্ট, এইটা দিয়ে বাংলাদেশ থেকেই গুগল, ফেসবুকের মতো বড় বড় উদ্যোগগুলো আসুক, বড় বড় অ্যাপ্লিকেশনগুলো আসুক। কারণ আমরা যদি খেয়াল করি যে অ্যাংরি বার্ডস এর মতো একটা গেম, ওই গেমের যে দাম মনে হয় কত 70 অ্যাংরি বার্ডস গেমটা ওরা মানে সাউথ কোরিয়ার এই ডেভেলপাররা যেটা করেছে যে গেমটা দিয়েছে ফ্রি, কিন্তু ওইটার যে নানান ধরনের আর্মস, অ্যামিউনিশন এন্ড অন্যান্য অ্যাকসেসরিজ লাগে ওইটা আপনাকে কিনতে হবে, যার কারণে ওইটা মানে আমি বলবো যে বাংলাদেশে আমরা গত 1 বছরে আমরা মোবাইল অ্যাপস ডেভেলপিং এ একটা প্রকল্প হাতে নিয়েছিলাম। সেটা 1 বছরে আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ৩,৫০০ মোবাইল অ্যাপস ডেভেলপার কিন্তু আমরা তৈরি করেছি। এবং আমরা গত ডিসেম্বরের ৬ এবং ৭ ৩৬ ঘন্টা আমরা একটা ন্যাশনাল হ্যাকাথনের আয়োজন করেছিলাম আইসিটি ডিভিশনে। সেখানে ১৭০০ ডেভেলপার এসেছিল সারা বাংলাদেশের। অনেকেই বলছেন যে এটা সারা বিশ্বের মধ্যে নাকি সর্ববৃহৎ হ্যাকাথন, মানে এত বেশি ডেভেলপার একসাথে ৩৬ ঘন্টা একটানা কোনো হ্যাকাথনে অংশ নেয়নি। সেখানে কিন্তু জাতীয় 10টা সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান দিয়েছে আমাদের এই তরুণ ডেভেলপাররা। এবং সেটা ধরে ধরে কিন্তু আমরা বিভিন্ন সমাধান করার চেষ্টা করছি, বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দিচ্ছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা ইন্টারনেটের সহজলভ্যতা এবং সুলভ মূল্যে আমরা দিতে পারবো। কারণ আপনি জানেন যে আমরা যে সাবমেরিন কেবলে সংযুক্ত আছি, যেখানে 200 Gbps আমাদের ব্যান্ডউইথ রয়েছে, এটার দাম তো আমরা কমিয়ে নিচ্ছি বলেছি। পাশাপাশি আমরা কিন্তু 2016 সালের প্রথম দিকেই আমরা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হচ্ছি, যেখানে আমাদের প্রায় 1400 Gbps ব্যান্ডউইথ থাকবে। অর্থাৎ মানে সিঙ্গাপুর বা অন্য কোনো আধুনিক তথ্য প্রযুক্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে সেই সব দেশের থেকে আমরা কিন্তু প্রযুক্তিতে কোনোভাবে পিছিয়ে থাকবো না। আগামী 3-4 বছরের মধ্যে দেখবেন, যেটা আগে গত 5 বছর আগে কেউ চিন্তা করে নাই যে কোনো একটা স্কুলে কম্পিউটার ল্যাব থাকবে, কোনো একটা ইউনিভার্সিটিতে স্পেশালাইজড কম্পিউটার ল্যাব থাকবে। যেরকম বুয়েটে আমরা আইসি ডিভিশন আমরা রোবোটিক্স কম্পিউটার ল্যাব করে দিচ্ছি স্পেশালাইজড। আমরা এরকম ভাবে 15টা ইউনিভার্সিটিতে স্পেশালাইজড ল্যাব করছি, ফরেনসিক, নেটওয়ার্কিং, অ্যানিমেশন, রোবোটিক্স, এরকম ধরনের। অর্থাৎ আমরা গবেষণায় কিন্তু আমাদের তরুণদেরকে আমরা আরো উৎসাহিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইনোভেশন ফান্ড ছিল আগে মাত্র 5 লাখ আমাদের সীমা ছিল, সেটা বাড়িয়ে 25 লাখ করে দিয়েছেন। এখন যে কোনো কেউ আইসিটি ডিভিশনে অনলাইনে তারা তাদের ইনোভেটিভ যে কোনো প্রজেক্ট তারা জমা দিতে পারেন, সেগুলো আমরা কিন্তু আমাদের জুরি বোর্ড নিয়ে করছি। এবং এইবার ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের একটা বিশেষ আকর্ষণ, সারা বাংলাদেশের 7টা ডিভিশন থেকে আমরা প্রায় 49টি অ্যাওয়ার্ড দেব। 7টা ডিভিশনে 49টি ক্যাটাগরিতে, যেরকম একটা ডিভিশনে একটা বিভাগে বেস্ট ডিজিটাল ইউনিয়ন সেন্টার, বেস্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বেস্ট হসপিটাল, ডিজিটাল হসপিটাল, বেস্ট পুলিশ স্টেশন, এগুলো কিন্তু সেবামূলক যে প্রতিষ্ঠানগুলি আছে সরকারের, সেগুলোকে আমরা পুরস্কার দেব। আপনি ফ্রিল্যান্সিং করে একটা জেলাতে যারা সবচেয়ে ভালো করেছে তাদেরকে কিন্তু বেসিস পুরস্কার দিচ্ছে। এই যে আমাদের পুরস্কার আমরা দিচ্ছি, এতে উৎসাহটা বাড়ানোর জন্য। এই জিনিসটা আরেকটু জানতে চাইবো যে এই ডিজিটাল ওয়ার্ল্ড মেলাটা আমাদেরকে কতটুকু, আর বিরতির পরে আমরা আরেকটা নতুন পুরস্কার ঘোষণা দেব। আশার বাংলাদেশের নিচে একটি বিরতি, ফিরছি একটু। আশার বাংলাদেশে ফিরে এলাম বিরতির পর। ববি ভাই, আমরা একটু জানতে চাইবো যে এই কি ধরনের মানে আশা এই ডিজিটাল ওয়ার্ল্ড মেলাটা? ধন্যবাদ। আমি বলবো যে এই ডিজিটাল 9 তারিখ থেকে যে 12 তারিখ পর্যন্ত হচ্ছে, যে ফ্যামিলি, বাবা মা, ছেলে মেয়েদেরকে নিয়ে তারা যেন সবাই আসে, স্কুল, ইউনিভার্সিটি, এরা যেন সবাই আসে। কারণ হলো যে এই ক্যারিয়ারটা আমাদের ট্রেডিশনাল ক্যারিয়ার, সব পেরেন্টসরা ভাবে যে ডক্টর, ইঞ্জিনিয়ার হবে, এটার থেকে সরে এসে আমাদের দেখা দরকার যে আইটি সেক্টরে খালি সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেক টাইপের ক্যারিয়ার আছে, যেটা ইয়াং পিপলরা খুব এক্সাইটেড হবে। আমার কাছে মনে হয় যে ফ্যামিলি সাপোর্টটা যদি পাওয়া যায় এই ছেলে মেয়েদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ খুব ফাস্ট হচ্ছে, লোকাল বিজনেস আমাদের 100% গ্রোথ হচ্ছে, কিন্তু আমরা আটকে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে এনাফ পাচ্ছি না প্রপারলি। তো আমি এটাকে এনকারেজ করবো তারা এসে এটাকে দেখাক। কমিউনিকেশন যত বুঝতে পারবে তত তারা আরো ইমপ্রুভ হবে। শামীম ভাই, ডিজিটাল ওয়ার্ল্ড 2015 এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আইসিটি মেলা এবং 25টি দেশের প্রায় 75 জন বক্তা, থট লিডার এবং গ্লোবাল কোম্পানির সিইওসরা তারা বাংলাদেশে আসছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে সিবিট, জাইটেক্সের মতো একটা বিশ্বব্যাপী মিলন মেলা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। সো এখানে প্রত্যেকটা বাবা মার দায়িত্ব তার শিশুকে নিয়ে এসে এখানে এই
তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়া, এবং উনি যেটা বললেন যে শুধুমাত্র তথ্য প্রযুক্তি না, বিজনেস প্রসেস আউটসোর্সিং এ কিন্তু আপনি অ্যাকাউন্টিং পেশাজীবী হন, এইচআর এর পেশাজীবী হন, আপনি একজন সাংবাদিক হন, প্রত্যেকটা পেশার লোকজনের জন্য কিন্তু এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এবং এই 9 থেকে 12 বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই মানে পৃথিবী কোন দিকে এগোচ্ছে এবং বাংলাদেশ কিভাবে এগোচ্ছে সবগুলো একটি ছাদের নিচে তারা দেখতে পাবে। সো আমার দর্শকদের সাথে আমরা আশা করছি দেখা হবে ডিজিটাল ওয়ার্ল্ডে। অবশ্যই। জুনায়েদ আহমেদ পলক, আমরা আপনার কাছ থেকে শেষ ইয়েটা জানতে চাই যে এখান থেকে আপনারা কি পেতে চান। জি, আমি বলবো যে আমরা বাংলাদেশের সকল মানুষ, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 52 একবার বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষার জন্য লড়াই করেছে। আমরা সেই ভাষার মাস পার করছি, ফেব্রুয়ারি মাস, এবং 71-এর মহান মুক্তিযুদ্ধেও কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে আছি, যে সংগ্রামে আছি, যে রূপকল্প বাস্তবায়নের পথে আছি, সেটির আমাদের শুভ যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফেব্রুয়ারির মাসের 9 থেকে 12 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যেই বিশাল প্রযুক্তি মেলা, বাংলাদেশের ইতিহাসে তো বটেই, আমাদের এই দক্ষিণ এশিয়ার ইতিহাসে এত বড় প্রযুক্তি মেলা আমরা আয়োজন করেছি। আমরা আশা করছি এদেশের সকল ছাত্র, শিক্ষক, বাবা, মা, সকল বয়সে, সকল পেশার মানুষ, কারণ আইসিটি ছাড়া আজকের পৃথিবী কিন্তু একদম এক মুহূর্ত চলতে পারে না। তাই এই আইসিটি সেক্টরে আমরা কতদূর এগিয়ে গেলাম, সামতদূর এগুনোর সম্ভাবনা আছে, এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই বিষয়টি প্রত্যক্ষভাবে দেখার জন্য, বোঝার জন্য আমি সবাইকে আহ্বান করব ডিজিটাল ওয়ার্ল্ড 2015-তে আসার জন্য। আগামী 9 থেকে 12 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। জুনায়েদ আহমেদ পলক, শামীম হাসান এবং আহমেদুল হক ববি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আশার বাংলাদেশে। দেখা হবে আগামী শনিবার। ভালো থাকবেন।